ধন্যবাদ। জি, যুক্ত আমি হচ্ছেন একটু প্রথমে তারেক রহমান এসেছেন, ওনাকে আমরা স্বাগতম জানাই। এই বাংলাদেশ আমাদের সবার, এবং এটা ভুলে গেলে হবে না যে জুলাই অভ্যুত্থানের কারণেই উনি দেশে আসতে পেরেছেন, এবং ওনাকে যারা পাঠিয়েছে সে আধিপত্য বিরোধী শক্তি, যারা মনে করে যে জিয়া পরিবার এই অঞ্চলে, জিয়ার যে রাজনৈতিক মডেল ছিল, খালেদা জিয়া যে রাজনৈতিক মডেল ছিল, তাদের যদি সেটা উত্তরস্বরী হয় তাহলে তাদের যে সিস্টেম সেটা ধ্বংস হবে। তারাই হয়তো তাকেই আমরা মনে করি এক সময় 17 বছর এক্সাইল করেছেন। তো আমরা অবশ্যই জুলাই সেই শহীদদেরকে স্মরণ করছি, যাদের কারণে আজকে আমাদের নিজেদের সন্তানরা নিজেদের আসতে পারতেছেন। অবশ্যই আমাদের নেতা আমাদের মাঝে ফেরত এসেছে, এটাতে অবশ্যই একটা সিভিয়ার পলিটিক্যাল পজিটিভ ইম্প্যাক্ট আমাদের পার্টির উপর আছে। এবং আমাদের যারা সংসদ সদস্য নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন প্রার্থী থেকে, তারা সহ আমাদের দলের প্রতিটি নেতাকর্মী এতটুকু উজ্জীবিত হয়েছে। আপনি আসলে আমি তো রাস্তায় দাঁড়িয়েছিলাম, মানে আমার সাথে বা আমার নিজের মধ্যেও উনি যখন ওনার বাসটা যাচ্ছিল যে অনুভূতিটা হয়েছিল, এগুলো আমি ভাষায় লিখে বা কথা বলে প্রকাশ করার মতো না। এটা একটা উচ্ছ্বাস। কারণ দুর্ভাগ্যক্রমে উনি যখন 2008 সালে এখান থেকে যেতে হয়েছিল, আমি ওনার সাথে ছিলাম এয়ারপোর্ট পর্যন্ত, একদম প্লেনে ওঠা পর্যন্ত। তো সেই দিনটাও ওই অত্যাচার, নির্যাতন এবং জুলুমটা দেখেছি, আজকেও দেখেছি। দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা। সময়ের ব্যবধানে বিতর্কের ঊর্ধ্বে উঠে তিনি আজ নেতৃত্বের শীর্ষে। যখন দেশের রাজনীতি নতুন দিক নির্দেশনা এবং গতি খুঁজছে, ঠিক তখনই সামনে এসেছে একটি প্রত্যাশার বার্তা। সবার আগে বাংলাদেশ। গণসংবর্ধনার মঞ্চে উচ্চারিত আই হ্যাভ আ প্ল্যান শুধু একটি ঘোষণা নয়, এটি একটি ভবিষ্যৎ রূপরেখার ইঙ্গিত বটে, যা এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দর্শক, মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি, এবং আমাদের এই অনুষ্ঠানের আজকের যেই সাবজেক্টটা আমরা ঠিক করেছি আই হ্যাভ আ প্ল্যান। আর সে কারণে আমাদের সঙ্গে দুজন অতিথিও আছেন যাদের সঙ্গে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি। একই সাথে রয়েছেন ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমন্ত্রণ আপনাদের দুইজনকে। ধন্যবাদ। হেলাল উদ্দিন, শুরুতেই আসলে আপনার কাছেই জানতে চাই, আজকে একটা ঐতিহাসিক দিন। আজকে দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে ফিরলেন, এবং তারই ফেরা শুধু একজন ব্যক্তি বা একজন রাজনীতিবিদের নয়, একটা রাষ্ট্রের নানা রকম সংকট সমাধানের আশ্বাস, অথবা যদি বলি মানুষের যেই প্রফুল্লতা, তার সব কিছুই আসলে চিত্র আমরা সারাদিন ধরে দেখেছি। গত 2 দিন থেকেই আমরা আসলে দেখছিলাম, আজকে মানুষের বাদ ভাঙা উল্লাস তো আমরা দেখলামই। 1.5 যুগ পর তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, এটিকে আপনি শুধু একটি রাজনৈতিক ফেরা বলবেন, নাকি বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হিসেবেও দেখবেন? আপনাকে ধন্যবাদ। একই সাথে যারা আমাদের দর্শক আছেন এবং আমার সম্মানিত সহ-আলোচক, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে গত 2-3 দিন ধরে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে উল্লাস উচ্ছ্বাস আমরা দেখেছি, আমরা যতটুকু অর্গানাইজ করার চেষ্টা করেছি দলের পক্ষ থেকে, তার থেকে হাজারো গুণ বেশি মানুষ কিন্তু উপস্থিত হচ্ছে স্বেচ্ছায়, স্বতঃস্ফূর্তভাবে। তাহলে এইভাবেই আমরা চিন্তা করতে পারি যে এটা আসলে কোনো দলীয় প্রোগ্রামের বাইরে চলে গেছে তার ব্যাপ্তিটা। মানুষ একটি আস্থার জায়গা খুঁজছিল, মানুষ একটি আশ্বস্ত হওয়ার জায়গা খুঁজছিল, যেটা এবং আশার জায়গা খুঁজছিল, যেটা তারেক রহমান সাহেবের দীর্ঘ 17 বছর পরে উনি স্বদেশে ফেরত এসেছেন, সেটার মাঝে তারা খুঁজে পেয়েছেন। এবং বাংলাদেশের রাজনীতিতে যে একটা অনিশ্চয়তার বারবার দোলাচাল যে ছিল, আমার মনে হয় ওনার প্রত্যাবর্তনের পরে বাংলাদেশের টোটাল রাজনীতিতে একটি পজিটিভ স্পিড বা গতি আসবে বলে আমি মনে করি। এবং আমরা সবাই সকলে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে পারি। এবং আপনি যেটা আপনার ইন্ট্রোডাকশনে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যান তো আমরা 2023 সালেই জাতির সামনে উপস্থাপন করেছি। তো সেই প্ল্যান মোতাবেক সকলকে নিয়ে একটি উন্নত, আধুনিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়তেই তারেক রহমান ফিরে আসাটা আমাদের জন্য এবং বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর আতিক মুজাহিদ, আজকে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশের রাজনীতিতে এক নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। আজকে সারাদিন ধরে মানুষের উচ্ছ্বাস আমরা দেখেছি। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মেইন স্ট্রিম মিডিয়া সবাই আসলে যে বিষয়টি ফলাও করে প্রচার করেছেন সেটি হচ্ছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। তার ভিড়ে আরও একটি খবর আজকে উঠে এসেছে, আমরা দেখেছি, সেটা হচ্ছে জামাতের সঙ্গে এনসিপির এক ধরনের জোট করার যে ইঙ্গিত, তা আমরা দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। কতখানি সত্যি একটু যদি জানাবেন। ধন্যবাদ। জি, আমি একটু প্রথমে তারেক রহমান এসেছেন, ওনাকে আমরা স্বাগতম জানাই। এই বাংলাদেশ আমাদের সবার, এবং এটা ভুলে গেলে হবে না যে জুলাই অভ্যুত্থানের কারণেই উনি দেশে আসতে পেরেছেন, এবং ওনাকে যারা পাঠিয়েছে সে আধিপত্য বিরোধী শক্তি, যারা মনে করে যে জিয়া পরিবার এই অঞ্চলে জিয়ার যে রাজনৈতিক মডেল ছিল, খালেদা জিয়া যে রাজনৈতিক মডেল ছিল, তাদের যদি সেটা উত্তরস্বরী হয় তাহলে তাদের যে সিস্টেম সেটা ধ্বংস হবে। তারাই হয়তো তাকেই আমরা মনে করি এক সময় 17 বছর এক্সাইল করেছেন। তো আমরা অবশ্যই জুলাই সেই শহীদদেরকে স্মরণ করছি, যাদের কারণে আজকে আমাদের নিজেদের সন্তানরা নিজেদের আসতে পারতেছেন। এবং আরেকটু অ্যাড করবো ওনার ব্যাপারে, সেটা হলো যে উনি 31 দফাকে উনি বলছে আই হ্যাভ এ প্ল্যান। তো আমরা আসলে এটা দেখতে চাই ওনার দর্শনটা কি। একটা হচ্ছে আপনার দর্শন, আর একটা হচ্ছে ওয়ার্ক প্ল্যান 31 দফা। তো জিয়াউর রহমানের দর্শন ইজ ক্লিয়ার টু আস। ন্যাশন হিসেবে উনি বাংলাদেশকে একটা আধিপত্য মুক্ত, এই অঞ্চলের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব সবার উপরে সম্মানজনক, খালেদা জি আপোষহীন হিসাবেই সবার কাছে পরিচিত ছিল। এখন আমরা দেখার পালাত ওনার রাজনীতির স্ট্যান্ডটা কি, আমরা পজিটিভলি দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। 2 নম্বর হচ্ছে আমাদের এনসিপির রাজনীতি, যেটা বলতেছেন যে আমরা আসলে জোটে যাচ্ছি কি যাচ্ছি না, এটা নিয়ে একটা ধোঁয়াশা এখন, বা এটা কথা হচ্ছে জামাতের ব্যাপারে। একটু আগে আমাদের পার্টির সেক্রেটারি স্টেটমেন্ট দিয়েছে যে আমরা কথা চলতেছে 2 গ্রুপে, এখন আমরা ফাইনাল যত আনটিল আনলেস আমরা ঘোষণা না দিই ততক্ষণ পর্যন্ত আমরা আসলে বলতে পারতেছি না, কারণ মিটিং 2 গ্রুপের মধ্যেই চলমান রয়েছে আর কি। তো আমরা তারপর কিছু ইন্ডিকেটরস আমরা হয়তো দেখবো, যে গ্রুপের সাথে যাই না, কারণ আগে থেকে বলেছি। এখন আমরা বলবো যে হাদির যে রাজনীতি ছিল, যে গ্রুপের সাথে যাই মানে তাহলে কি আরো অন্য কোনো গ্রুপ? না, আমি বলছি যদি এক স্বতন্ত্র বা বিএনপি বা জামাত বলতে ওরা তো ইসলামিক অ্যালায়েন্স বলে ওনারা, বা 8 দলীয় জোট বলে, ইসলামিক অ্যালায়েন্সও বলে না ওনারা। যেটাতেই যায় এজেন্ডার মধ্যে থাকবে, আমি বলবো হাদি, মানে বাংলাদেশের মানুষ যে হাদিকে দেখতে চায়, যে স্বাধীনতা সার্বভৌমত্ব, বাংলাদেশ ফার্স্ট, এবং হচ্ছে সংস্কার, জুলাই ধারণ করে জান দিব, জুলাই দিব না। এই জুলাইটা কি তাহলে, যে তাকে দিতে চাচ্ছে না কেন? সুতরাং এই জুলাই যে বৈশিষ্ট্য, আধিপত্য মুক্ত, বিশেষ করে ইন্ডিয়ান আধিপত্য হেজিমনিকে আমরা কখনোই টলারেট করবো না। আমার এই অঞ্চলের স্বাধীন সার্বভৌমত্ব দাঁড়িয়ে থাকবো, নিজেরাই শাসন করবো, নিজেরাই গড়ে উঠবো। এই অঞ্চলের ইসলামোফোবিক যে আচরণগত জঙ্গি ট্যাগের সিস্টেমেটিক্যালি নিয়ে আসা ইন্ডিয়ান ভার্সন দিয়া, এই যে এর বিরুদ্ধে যে হাদির আন্ডারস্ট্যান্ডিং এবং জুলাই সংস্কারের পক্ষে, গণভোটের পক্ষে অবস্থানগুলো দেখে আমাদের অবশ্যই ইন্ডিকেটরগুলো আমরা ঠিক করবো আসলে এই অবস্থা। আর সেক্ষেত্রে আপনারা যে আসলে ইন্ডিকেটর ঠিক করবেন, মানে এতদিন তো একটা লম্বা সময় আপনারা পেয়েছেন, তফসিল ঘোষণা হবার পর এখন আসলে নতুন করে ভাববার কারণ কি? এটা কি তারেক রহমানের ফেরা প্রসঙ্গেই আপনাদের রাজনীতিতে এক ধরনের মানে আবার নতুন করে চিন্তা ভাবনা করছেন কিনা? দেখেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু না, এটা কমন প্রবাদ। সো আমরা এখানে যারা আছি, শক্তি যারা বলেন, আপনার অনেক হিস্টোরিক্যাল ডিবেট করতে পারেন, অমুক তমুক খারাপ, বাট আনফর্চুনেটলি আমরা তো সবাই জুলাইয়ের ঐক্য শক্তি। সুতরাং এখানে তো কেউ আমাদের কেউ আমার শত্রু না, আমরা একে অপরের মানে রাজনৈতিকভাবে প্রতিযোগী। আমি বলতেছি, উনি বলতেছে, উনি বলবে আমার মডেল ভালো, আমি বলবো আমার মডেল ভালো, এর বাইরে আমি খুব ভালো বেশি কিছু দেখি না। তো সেই জায়গা থেকে তো আমি ভালোটা চয়েস করতে গিয়ে তো আমার হতেই পারে যে আমি ওনাদের সাথে কথা বলছি, ওনাদের সাথে কথা বলতেছি, অপশন থাকতেই পারে, এইটাই জানি বলতেছি। বাট আমরা খুবই হ্যাপি যে আমরা যারা, এবং এখন পর্যন্ত একটা বিষয় নোটিসে বলছে, ওই সহযোগী আওয়ামী লীগের দোসরা কিন্তু একটা জোট বানায় তারা ঘোষণা করতেছে, এইটার ব্যাপারে কেউ কথা বলছে না। এটা আমার আনফর্চুনেটের জায়গা। আপনি কি বলতে চান? তো এই জায়গাটাতে কোনোভাবেই অ্যালাউ করা উচিত না। যেমন বৈষম্য বিরোধী একটা টিম গিয়ে বলে এসেছে, যারা ডামি ইলেকশনগুলোতে সরাসরি অ্যাটেন্ড করেছে তাদের ব্যাপারে অ্যাকশন নেওয়া উচিত ইসি। যদি আয়োজন করার কারণে ডিসি এসপিদের শাস্তি হতে পারে, যারা এখানে আমাদের কমিশনার ছিল তাদের শাস্তি হতে পারে, তাহলে যে লোকগুলা সরাসরি জড়িত এটা কাজ করার ক্ষেত্রে, তাদেরকে আপনি আবার অনায়াসে 24 ইলেকশন করতে দিচ্ছেন, যারা জাতিকে ধ্বংস করেছে। কারণ তারা তো একটা প্রোটেস্ট মিনিমাম করে নাই, মানে মিনিমাম স্টেটমেন্ট আপনি এই লোকগুলো দেখতে পাবেন না, যেটা ঠিক হচ্ছে না, আমি একটা লোকেরও পাবেন না। তাহলে আপনি যে লোকটা একটা সিস্টেম ধ্বংস করে দিচ্ছেন, প্রোটেস্ট বলতে কি আপনি 24 প্রোটেস্টের কথা বলছেন? আমি বলতেছি 24 যে লোকগুলো ডামি ইলেকশন করেছে নিজের থেকেই, মানে শো অফ টাকা নেওয়ার জন্য, তো সেই লোকগুলোকে আপনি আবার অ্যালাউ করতেছেন কেমন ইলেকশনে? এটা তো আসলে হয় না। বাংলাদেশের কোনো সিস্টেমের সাথে তারা জানে, বাংলাদেশের সিস্টেমকে তারা চায়নি, তারা একটা হেজিমনি শক্তি এর জন্য একটা গ্রুপ বসাই দিয়েছে, মুখ্যমন্ত্রী তার আন্ডারে যা করা দরকার তাই করবে, নাটক করেছিল। তো সেই লোকগুলোকে অ্যালাউ করা হচ্ছে ইলেকশনে, এটা কি খুব বাইপাস করা হচ্ছে, এটা খুবই আনফর্চুনেট। বারবার যেটা বলতেছি, জুলাই যে শক্তিটা আমাদের একত্রিত ছিল, আপনার দ্বিমত আমার অনেক থাকবে আপনার সাথে, আমরা হাজারটা দ্বিমত মাথা মারে আমরা নিজেরাই ক্যাচাল করবো, বাট
আমাদের এটার ভিতরে এই জন্য বললাম যে আপনি বিএনপি বলেন, জামাত বলেন, অন্য শক্তি যারা জুলাইয়ের পক্ষে, তাদের ব্যাপারে আমরা কোনো ধরনের ফেসিবাদ বিরোধী ঐক্য আমাদের স্টিল সেম। জি, ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার হেলাল উদ্দিন, এই যে তারেক রহমানের ফেরা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহের কথা তৈরি হয়েছে, আপনি বলেছেন এটি আসলে রাজনৈতিক প্রেক্ষাপট আর নেই, এটি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবেই আসলে আজকে এখানে এসেছেন, যেই জনসমুদ্র আমরা আজকে দেখলাম, সেই জায়গা থেকে তো আসলে একটা আস্থা বা যদি বলি যে এক ধরনের সম্ভাবনার একটা চিত্র মানুষ দেখতে চায়। এই যে প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির ভিতরে রাজনীতির কোনো ধরনের, বিএনপিতে কি প্রভাব পড়বে সেই বিষয়টা আসলে একটু বুঝতে চাই, যে বিএনপি দলগতভাবে তাদের মধ্যে কেমন প্রভাব পড়বে। প্রথমত অবশ্যই আমাদের নেতা আমাদের মাঝে ফেরত এসেছে, এটাতে অবশ্যই একটা সিভিয়ার পলিটিক্যাল পজিটিভ ইম্প্যাক্ট আমাদের পার্টির উপর আছে। এবং আমাদের যারা সংসদ সদস্য নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন প্রার্থী থেকে, তারা সহ আমাদের দলের প্রতিটি নেতাকর্মী এতটুকু উজ্জীবিত হয়েছে। আমি তো রাস্তায় দাঁড়িয়েছিলাম, মানে আমার সাথে বা আমার নিজের মধ্যেও উনি যখন ওনার বাসটা যাচ্ছিল যে অনুভূতিটা হয়েছিল, এগুলো আমি ভাষায় লিখে বা কথা বলে প্রকাশ করার মতো না। এটা একটা উচ্ছ্বাস। কারণ দুর্ভাগ্যক্রমে উনি যখন 2008 সালে এখান থেকে যেতে হয়েছিল, আমি ওনার সাথে ছিলাম এয়ারপোর্ট পর্যন্ত, একদম প্লেনে ওঠা পর্যন্ত। তো সেই দিনটাও ওই অত্যাচার, নির্যাতন এবং জুলুমটা দেখেছি, আজকেও দেখেছি। তো আসলে ভালো কাজ করলে, মানুষের সাথে থাকলে, জনগণের কথা বললে, জনগণের পক্ষে থাকলে কি পজিটিভ রেজাল্ট পাওয়া যায় সেটা আজকে পেয়েছে। আমি একটু অ্যাড করি, উনি একটা কথা বলেছেন, ভেরি রাইটলি পয়েন্টেড আউট। এই যে এই একটা জোট করলো যারা 2018 সালে, শুধু আমি 24 বলবো না, 2018 সালে যারা এই অবৈধ আওয়ামী লীগের অবৈধ নির্বাচনকে লেজিটিমেসি দিয়েছে, যারা 2024-এর এই যে অবৈধ নির্বাচনকে যারা ভ্যালিডেট করেছে, সেই সব লোক 24-এর মার্ডার কেসের আসামি হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন সরকারে যাচ্ছে না, বরঞ্চ তারা আরো মানে বাগাড়ম্বর, মানে আরো উদ্যত্তভাবে তারা বলতে চাচ্ছে যে তারা করবেই, তাদেরকে থামাইতে পারবে না। এবং ওনাদের জোটের এক নেতা লিটারেলি গালাগালি করেই কথা বলছেন। তো আমরা আমি আবারও একটা কথা বলছি, জুলাই অভ্যুত্থানটা কোনো ব্যক্তি বিশেষের কোনো অবদান না, এটা কিন্তু পুরো বাংলাদেশের যারা, মানে আমি একদম ব্রুট মেজরিটি বলবো পপুলেশন, যে 18 কোটি মানুষই কিন্তু একটি অবৈধ এবং অশুভ আধিপত্যবাদী শক্তি, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছে, হাজারে হাজারে শহীদ হয়েছে। এবং আমাদের এই যে বললো এক নেতা, এই জোটের এক শীর্ষ নেতার বিরুদ্ধে 4টা মার্ডার কেস আছে, যে জুলাইয়ের এক যোদ্ধা, যার ওমর ফারুক নাম, যার বুকে দিয়ে গুলি বের হয়ে পিঠে দিয়ে বের হয়েছে, আল্লাহর বিশেষ রহমতে সে রক্ষা পেয়েছে। সে আইজিপি সহ, প্রধান উপদেষ্টা, হোম অ্যাডভাইজার সহ, বাংলাদেশের চট্টগ্রামের পুলিশ কমিশনার এবং এসপিকে চিঠি দিয়েছে যে এই লোকটা মার্ডার কেসের 1 নম্বর আসামি, সে কিভাবে এখন ওপেনলি ঘোরাঘুরি করছে, এটা আমাদের শহীদের রক্তের সাথে বেমানি। এইগুলো জায়গা কিন্তু সরকারের অ্যাড্রেস করতে হবে, এগুলাকে বাইপাস করে গেলে হবে না। যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে তাদের অবৈধ কার্যকলাপের জন্য, এইসব দলকেও এই নির্বাচনের মধ্যে কোনোভাবেই অংশগ্রহণ করতে দেওয়া হবে না, কারণ তারা হত্যাকারীদের সহযোগী ছিল, তারা নিজেরাও সরাসরি এইসব অর্থায়ন করেছে এবং এই হত্যাযজ্ঞ ঘটিয়েছে। তো এই ব্যাপারে আমি ওনার সাথে একমত। আরেকটা ছোট করে কথা বলি, এই যে আমাদের যে পরিকল্পনাটা আমরা দিয়েছি, এই পরিকল্পনা কিন্তু একটা প্রিফেস আছে, যেটা আমাদের ভিশনটা হচ্ছে খুব সিম্পল, সবার আগে বাংলাদেশের স্বার্থ সমুন্নত রেখে আমাদের সকল পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে চাই। তো ভিশন নিয়ে কোনো ধরনের কোনো অস্পষ্টতা নেই, কোনো ধরনের আধিপত্যবাদ, কোনো ধরনের ফ্যাসিবাদ, এদের কারোর সাথে কোনো ধরনের নেগোসিয়েট করে বাংলাদেশে কোনো রাজনীতি আর কেউ করতে পারবে না। আমাদের পয়েন্ট খুব ক্লিয়ার। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বারবারই কথা বলেছেন যে উনি সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে উনি দেশ পরিচালনা, যদি জনগণ সুযোগ দেয়, সেটা উনি চালাতে চান। এই জন্য আজকে আপনি দেখবেন আমাদের দলীয় নেতা যদি উনি শুধু হতেন, তাহলে কিন্তু আমাদের দলীয় শহীদদের, জুলাই অভ্যুত্থানের শহীদদের নামটা নিতেন, কিন্তু উনি একমাত্র আমাদের ভাই শহীদ হাদির নামই উনি আজকে বক্তব্যে নিয়েছেন। হাদি সাহেব সহ বাকি জুলাই যোদ্ধাদের ছিল। তো এখানে কেউ জুলাইকে ইগনোর করবার সুযোগ নাই। বাংলাদেশের ইতিহাসে জুলাই যে গণ অভ্যুত্থান, ইট হ্যাজ বিকাম এন ইন্টিগ্রাল পার্ট অফ বাংলাদেশ। তো এখানে আমি এটাই মনে করতে চাই, এনসিপি হোক বা অন্যান্য যে জোটগুলো হোক, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে
যুদ্ধ করেছে, যারা অধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে, এদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু একটা জায়গায় আমার মনে হয় এই সমস্ত দলগুলোর মধ্যে একটা চরম ধরনের ঐক্য আছে যে ফ্যাসিবাদী শক্তিকে আর বাংলাদেশে কোনোভাবেই কোনো জায়গাতেই স্থান দেওয়া সুযোগ নেই এবং আমরা সুযোগ দিব না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আমাদের আয়োজনে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক দেখছেন নতুন বাংলাদেশের আয়োজন। একটা ছোট্ট বিরতির পর আবারও আলোচনায় ফিরছে, সঙ্গেই থাকুন। দর্শক, আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। দেখছেন নতুন বাংলাদেশের আয়োজন। আজকে আলোচনার বিষয় ঠিক করেছি আমরা আই হ্যাভ এ প্ল্যান। যেমনটি বলেছেন স্বদেশ প্রত্যাবর্তনের পর তারেক রহমান, আমরা তার মতো করেই গণসংবর্ধনার মঞ্চে দাঁড়িয়ে তিনি যেরকম করে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, সেই সম্ভাবনার বাংলাদেশের কথাই আমরা আজকে শুনবার চেষ্টা করছিলাম। ব্যারিস্টার মীর হেলালুদ্দিন, আপনি বলছিলেন যে একদম তারেক রহমানকে যখন দেশ ছেড়ে চলে যেতে হয় শেষ মুহূর্ত পর্যন্ত আপনি তার সঙ্গে ছিলেন, এবং আজকে যখন উনি ফিরলেন তখন আপনিও এই সময়টাও আপনি দেখলেন যখন আসলে ওনাকে চলে যেতে বাধ্য করা হয়েছিল বা ওনাকে চলে যেতে হয়েছিল যে কোনো পরিস্থিতি সিচুয়েশনের কারণে। সেই দিনটার কথা আপনার মনে পড়ে কিনা? যেতে যেতে তিনি কি বলেছেন সেই শেষ সময়টার কথা একটু আমরা জানতে চাই। আমি দেখছি যখন আপনি এই কথাটা বলছিলেন আপনার পুরো চেহারায়, চোখে মুখে আমি এক ধরনের আবেগ দেখতে পাচ্ছিলাম। একটু জানতে চাই আসলে। ওই দিন আসলে আমি বলি ওই ঘটনাটা আমি না, আমাদের সাথে অনেকেই ছিল, আজকে যারা এখানে উপস্থিত ছিলেন অনেকেই ছিলেন। একটা মিথ্যা কিছু অপবাদ দিয়ে একটা লোককে অসুস্থ করে, চরম শারীরিক নির্যাতন করে, মোটামুটি আধিপত্যবাদের বিরুদ্ধে যে পরিবারটা সবসময় লড়াই করেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই পরিবারটা সবসময় দাঁড়িয়েছে, ওই পরিবারকে ক্ষত বিক্ষত করতে, চূর্ণ বিচ্ছিন্ন করতে, যেভাবে ওনাকে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্যই হোক, যেভাবেই হোক দেশ থেকে বাধ্য করা হয়েছে। তো সেদিনটার দিনও আমরা ছিলাম, এবং ওই দিনও অবিশ্বাস্য হলো, আপনি যখন আমরা পিজি থেকে যাচ্ছি মানুষজন অনেক ছিল, এত কিছু, এত বাধা নিষেধ, এত মানে পুলিশ, আর্মি, র্যাব, চারিদিকে অনেক লোক হিমশিম খাচ্ছিল সবাই। কিন্তু ওই দিনে ওনার যাওয়ার যেই, ওনার চোখে যে দৃঢ়তা আমি দেখেছি, আমি কিন্তু কষ্ট দেখি না ওই দিনও। হ্যাঁ, উনি ফিজিক্যালি হি ওয়াজ রিয়েলি ইন পেইন, বাট হি ওয়াজ শিওর অ্যাবাউট ওয়ান থিং। উনি একটা জিনিস, হি ওয়াজ ভেরি শিওর, হি নিউ বাংলাদেশ ইজ ওনস হিম অ্যান্ড লাভস হিম। হি নিউ যে একদিন এটা প্রমাণিত হবে যে এই সব কিছু মিথ্যা ছিল। তো আলহামদুলিল্লাহ আজকের হচ্ছে সেই দিন যেদিন সব কিছু মিথ্যা প্রমাণিত হচ্ছে, আদালতের মাধ্যমে হয়েছে। এবং বাংলাদেশে যে আধিপত্যবাদরা এই ফ্যাসিস্ট সরকারকে এত বছর ধরে অন্যায়ভাবে হত্যাযজ্ঞ চালিয়ে, গুম, খুন, নির্যাতন চালিয়ে টিকিয়ে রেখেছে, তাদের আজকে বাংলাদেশিরা বাংলাদেশ ছাড়া করেছে। এটার চেয়ে আনন্দের বা স্বস্তির জায়গা একটা মানুষ হিসেবে বা একটা রাজনৈতিক কর্মী বলেন, সমাজকর্মী বলেন, এর চেয়ে কিছু হতে পারে না। তো আমি এটাই বললাম, আসলে একটা মানুষ যখন নিজের গোলের প্রতি খুব ফোকাস থাকে, নিজের ইমানদারিত্বটা শতভাগ সঠিক থাকে এবং নিজের কর্মপন্থা নিয়ে খুব সৎ থাকে, নিজের কাছে সৎ থাকে, মানুষের কাছে না। একটা মানুষ যখন নিজের কাছে সৎ থাকে, নিজেকে নিজে প্রশ্ন করে নিজে নিজে দেশের জন্য, মানুষের জন্য আসলেই ভাবে, তার পরিণতি কী হয় আজকে জনাব তারেক রহমান সেটা প্রমাণ করেছেন এবং প্রমাণ আমরাও পেয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা চাই এই যে আজকের যে জনপ্রিয়তাটা আমৃত্যু, যেন জনাব তারেক রহমানের এই জনপ্রিয়তাটা আমরা ধরে রাখতে পারি। উনি ইনশাল্লাহ ধরে রাখতে পারবেন একজন বিএনপি একজন কর্মী হিসেবে। আমরা যেন ওনার জনপ্রিয়তাটা কোনোভাবে আমাদের কারণে বা আমাদের কারো কারণে যেন ওনার এই জনপ্রিয়তাটা, যে ভালোবাসা, অন্ধ ভালোবাসা আজকে যেটা মানুষ ওনাকে দেখিয়েছে, এটার অ্যাকচুয়াল পরিমাণ যেন কোনো আমরা না কমাই বা কোনো কিছু ক্ষতি না করি, সেদিকে আমরা সবাই যেন সজাগ থাকি। জি, আতিক মুজাহিদ, এই যে তারেক রহমানের ফেরা, দেশের রাজনীতিতে এখন একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমরা সবাই এটা বলছি। এই তারেক রহমানের ফেরা ঘিরে অন্য রাজনৈতিক দলগুলোর রাজনীতির যে সমীকরণ তারা বদলাবেন কিনা? এনসিপি আসলে এমন কোনো কিছু ভাবছে কিনা? তারা যেভাবে করে ভাবছিলেন একটা লম্বা সময়, বা জুলাইয়ের পরে এনসিপি দল গঠন করলো, তারপর তফসিল ঘোষণা হলো, এখন আবার আলাদা করে জোটের কথা আপনারা ভাবছেন, কাদের সাথে করবেন, যদি আপনি বললেন এখনও সেটা আসলে সরাসরি ঠিক হয়নি পুরোপুরি। সেক্ষেত্রে তারেক রহমানের ফেরা আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ততে নতুন কোনো মোড় যোগ করবে কিনা? দেখেন, মানুষের সাথে সম্পর্ক হয় প্রিন্সিপাল বেসড। আপনার সাথে আমি তো বললাম যে কিছু বিষয়ের সাথে আপনার সাথে আমার সব কিছু কমন থাকবে না, তাহলে তো আমার বিএনপিতে যোগদান করা উচিত অথবা জামাতে যোগদান করা উচিত। সো উই হ্যাভ এ ওন আইডেন্টিটি। যদি বিএনপি যদি আমাদের কাছে পারফেক্ট হতো, তাহলে তো আমরা নতুন করে দল ক্রিয়েট করার কোনো দরকার ছিল না। তার মানে দেয়ার আর সাম মিসিং লিঙ্কস, সেটাকে আমরা পূরণ করার জন্যই মূলত
আমরা এনসিপি এসেছি। তারেক রহমান ডেফিনেটলি এক যে পরিবার থেকে এসেছেন, সেই পরিবারের একটা ঐতিহ্য আছে। আমরা মনে করি যে আধিপত্যবোধ আন্দোলনে ওনার আম্মা একজন বাংলাদেশের সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। সেই দৃষ্টিকোণ থেকে ডেফিনেটলি সেই পরিবার উনি যদি ওই রাজনীতি ধারণ করে, ডেফিনেটলি আমরা তো বললাম যে জুলাই যেমন সবার বাংলাদেশের আধিপত্য বিরোধী যারা বাংলাদেশে এদের সাথে যারাই থাকবে তাদের সাথে আমার কমন গ্রাউন্ড থাকবে। এরপরে পলিটিক্যাল মডেলের ক্ষেত্রে ডিফারেন্ট আইডিওলজি, ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং থাকবে। ওনারা জাতীয়তাবাদী, আপনারা হয়তো আরেকটা স্টাইলে আমরা জাতীয়তাবাদী কথা বলতেছি। সো এটা একটা ডিফারেন্স আছে। এখন তারেক রহমান ডেফিনেটলি বাংলাদেশের বাইরে থাকা এক ধরনের, অনলাইনে কথা বলা আর ফিজিক্যালি কথা বলার মধ্যে পার্থক্য আছে। মানুষ হিউম্যান টাচ ইজ ডিফারেন্ট থিং। তো সেই জায়গা থেকে নানা রকম নানা পার্সপেক্টিভ থাকতে পারে, বাট ইকুয়েশন ইজ ক্লিন। আপনার সামনে দেখতেছেন যে বিএনপি কী অবস্থায় আছে, জামাত কী অবস্থা আছে, অন্যরা কী অবস্থায় আছে, আমরা কি পার্টিগতভাবে কী অবস্থায় আছে, এইগুলো সবগুলো অ্যানালাইসিস করে মানুষ সিদ্ধান্ত নেয়। একজন ব্যক্তির আগমনের উপর নির্ভর করে না, আবার এটা না হলেও করে না, এরকম না। বাট একটা অনিশ্চয়তা ছিল যে জিনিসটা, সেটা হলো বাংলাদেশের রাজনীতিতে যেহেতু আপনি না থাকেন তখন মনে হবে যে তাহলে ইলেকশন মনে হবে না, যেহেতু উনি আসতেছে না কেন, অনেক কিছু কাহিনী আছে। এগুলো কিন্তু বাংলাদেশের একটা ফেক নিউজ তো আছে, গুজব নিউজ তো ভরা আছে। সো সেই জায়গাটা থেকে একটা সার্টিনিটি আসলো যে না, এখন বাংলাদেশে সবাই এসেছে এবং সবাই ইলেকশন, উনি হয়তো কালকে পরশু বলেছে যে উনি একটা জায়গায় যাবে, ওনার ভোটার লিস্ট সংশোধন করবে, উনি ইলেকশনে কম্পিট করবে। তাহলে আমরা বুঝতেছি যে বাংলাদেশকে যে নিউ ফেজে নিতে যাচ্ছি, জুলাই পরবর্তীতে একটা নিউ ফেজের বাংলাদেশ, সেখানে ইন্টারেন্সের জন্য অল আর প্রিপেয়ার্ড। এইটার দিক দিয়ে আমরা ডেফিনেটলি সে বলছে, এবং আমাদের বেশ কিছু নেতা ওয়েলকামও করেছেন, আমরা নিজেরাও ওয়েলকাম করেছি। সো ইনভারনমেন্টটা হোক, যে কম্পিটিশনটা হোক, হেলদি একটা কম্পিটিশনের যে বাংলাদেশ, সেক্ষেত্রে উনিও বলেছেন যে ঐক্যবদ্ধ হিসাবে আমরা পিসফুল, মানে প্যাশেন্স থাকো, নিরাপদে সবাই মিলে বাংলাদেশ করতে হবে। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক যে আমরা বাংলাদেশে সবাই এক লাইনে কাজ করতে চাই এবং আমরা মনে করি সবাই এইভাবে কাজ করুক। আমি আমার যোগ্যতা নিয়ে মানুষের কাছে যাবো, উনি ওনার যোগ্যতা নিয়ে যাবে। এই পলিটিক্সটা যেটা হয় ওয়েলফেয়ার, একটা ক্রিটিক আমাকে করতে হবে। আমি জানি না, হয়তো উনি নিজেও জানেন কিনা, বাট যেরকম এক সময় বলেছিল যে অনেক কিছু আপনাকে আরোপিত করা হয়, যেমন এক্সাজারেশন, যেন ক্ষতিকর, তেমনই আমি আজকে মিডিয়াগুলোর অনেক হাইপ এক্সট্রা, এমন ওনার বিড়ালটা কি বিড়াল কি নাকি আমি জানি না, এইটাই নিয়ে মিডিয়া নিউজ, এইগুলা আমার কাছে খুব এক্সাজারেশন। একটা মানুষকে আপনি মহামানব বানানোর দরকার নেই, যার যেটা যোগ্যতা সেটাই বানান। তারেক রহমান যেটা সেটাই করেন। আপনার মিডিয়ারা গায়ে পড়ে, আপনি এই নিউজ 24-এর কথাই বলেন বা অন্য মিডিয়াতে আমি দেখেছি তো, মানে কেন আপনারা একটা পার্টির মাউথপিসের মতো অনেক সময় কথা বলবেন কেন? আমি বলি আগ্রহের সাথে একমত, আপনি ইমোশনটার বিবেকের সাথে কাজ করতে হবে। কারণ সবাই বাংলাদেশে বিএনপি করে না, বাট বিএনপির বা আদর্শে অনেক কিছু মিল থাকতে পারে আমাদের সাথে। কিন্তু এইটা জায়গায় স্ট্যান্ডার্ড থাকা উচিত যে এটা মিডিয়া কখনো কোনো গ্রুপের বা কোনো একটা দলের বা কোনো জায়গা হতে পারে না। ডেফিনেটলি একটা ভালো হিস্ট্রিক কাহিনী উনি এসেছেন, আমরা ওয়েলকাম করি, বাট এক্সাজারেশন করা যাওয়া উচিত না যার যেটা জায়গা। এবং স্টেট মিডিয়াকেও আমি দেখেছি যে বায়াসড কাজ করেছেন, এটা ঠিক না। আপনি আপনার জার্নালিজম, প্রফেশনালিজম মেনটেন করবেন। হ্যাঁ, আপনার পার্সোনাল আইডিওলজি থাকতেই পারে, আপনার ভালোবাসা, ইমোশন থাকতেই পারে, এটাকে মেনটেন করে মিডিয়া জায়গায় থাকা উচিত। এরকম যেন না হয় যে আওয়ামী লীগের তস্তি যেমন সে বিএনপির তস্তি গ্রহণ করা, এটা করা যদি হয় এটা খুবই খারাপ হতে আগামী দিনে একটা ব্যাড নজির। অবশ্যই অবশ্যই। উনি যে বাংলাদেশ উনি যদি অ্যাকাউন্টেবল বাংলাদেশের কথা বলেছেন, উনি বলছেন স্বচ্ছতার বাংলাদেশ, উনি বলছেন রাসূলের একটা ইনসাফের জাস্টিসের সিস্টেম আমি করতে চাই। সো দিস শুড নট বি দ্য ওয়ান ওয়ে থিঙ্কিং। There is a diverse opinions, diverse parties, diverse kind of people, so we have to appreciate all these groups. এটা আমি মনে করি মিডিয়ার একটা খেয়াল রাখা উচিত ছিল। অবশ্যই। কিন্তু তার সাথেও বলে রাখি, আসলে জনগণের চাহিদা, জনগণ আসলে যে খবর দেখতে চায়, মিডিয়া কর্মীদের কাজটাই হচ্ছে তাদেরকে সেই জায়গাটা, তাদের সেই চাহিদাটা পূরণ করা। এটা যেরকম সত্যি, একই সাথে অবশ্যই মিডিয়া কর্মীদের আপনি যেটা বললেন সেই জায়গাতেও নজর রাখা উচিত, যাতে নিয়ম বহির্ভূত কোনো খবর প্রকাশে যেন আমরা না যাই। অবশ্যই সেই জায়গাটা তো আপনার সাথে সহমত প্রকাশ করছি। আর একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে দর্শক, নতুন বাংলাদেশের আয়োজন দেখছেন, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আর একবার আমন্ত্রণ, দর্শক দেখছেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। দুইজন অতিথিও আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আছেন ডক্টর আতিক মুজাহিদ। মীর হেলাল উদ্দিন, যে বিষয় আজকে আমরা আলোচনা ঠিক করেছি, আই হ্যাভ আ প্ল্যান, গণসংবর্ধনার মঞ্চে তিনি যেটা বলেছেন তারেক রহমান, এটা কি মানে শুধু ঘোষণা নাকি আবেগী বার্তা, নাকি এই আই হ্যাভ এ প্ল্যানের পিছনে সুস্পষ্ট কোনো কর্মপরিকল্পনা রয়েছে, ধারণা দিতে পারেন কিনা? জি, অফকোর্স না, একদম ক্লিয়ার ধারণা দিতে পারি। ইটস নট এ রেটরিক। পলিটিশিয়ানরা তো আমাদের একটা বদনাম আছে যে আমরা রেটরিক্স অনেক বলি, অনেক করি, বাট জুলাই, এখন তো 5ই আগস্টের পরে সিচুয়েশন ইজ ভেরি নর্মাল যে আমরা টক শো করতে পারছি, আমরা মিটিং মিছিল করতে পারছি, অনেক কিছু করতে পারছি। কিন্তু যখন আমাদের এক একজনের মাথায় 10-15টা 20টা মামলার হুলিয়াও ছিল, তখনও কিন্তু 2021 থেকে 23 সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টে গিয়ে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে আমরা কিন্তু কিছু
প্রস্তাবনা বিএনপির কাছে দিয়েছি। বিএনপি এটাই তাদের যুগপৎ আন্দোলনকারী দলগুলোর সাথে আলাপ করে 31 দফা দিয়েছে। শুধু 31 দফার যেটা ফুটনোটের সাথে কিন্তু এটার কর্মপন্থাটাও ইলাবোরেট টেক্সটে আছে। এক, সেকেন্ড কথা হলো ওনারা যে স্পেসিফিক কিছু কথা বলেছেন, কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, এটা কিভাবে ওনারা পাবেন, স্বাস্থ্যসেবাটা কিভাবে ইমিডিয়েটলি, একটা হচ্ছে লং টার্ম প্ল্যান, একটা হচ্ছে শর্ট টার্ম প্ল্যান, প্রত্যেকটাই কিন্তু তারেক রহমান সাহেব ওনার বিভিন্ন স্পিচে একদম ক্লিয়ার একটা গাইডলাইন দিয়েছেন। সো তারেক রহমান সাহেব ইজ নট আ টেলার, হি ইজ এ ডুয়ার। উনি কাজ করতে পছন্দ করেন। তো উনি যেটা বলেছেন এটা খুবই প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, অ্যান্ড হি মিনস ইট। এবং উনি জানে এভাবে করলে এটা অ্যাচিভ করা সম্ভব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সহায় থাকে এবং মানুষের সহায়তা থাকে। তো উনি ওই যে বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান অ্যান্ড আই হ্যাভ এক্সিকিউশন প্ল্যান অলসো, হাউ টু এক্সিকিউট দ্য প্ল্যান। তো উনি অনলি প্ল্যান দেন নাই, উনি ফার্স্ট ওনার ভিশন দিয়েছেন, প্ল্যানিং দিয়েছেন, এবং কিভাবে এক্সিকিউট করবেন একদম স্পেসিফিকলি উনি এগুলো বলেছেন। লাস্টলি হি ব্রট ইট ডাউন টু 8 পয়েন্টস, মানে 8টা ইমিডিয়েটলি 8টা জায়গায় উনি কী করবেন এগুলো বলেছেন। তো এটা কোনো পলিটিক্যাল রেটরিক না যে বলার জন্য উনি বলেছেন, এবং এটা ফার্স্ট টাইম না। উনি কিন্তু থ্রু আউট দিস জার্নি উনি একই কথাই বলছেন যে স্বপ্ন জায়গায় থাক, দ্যাটস এ ড্রিম ওয়ার্ল্ড, বাট বাস্তবতার নিরিখে আমাদের পরিকল্পনাগুলো কীভাবে বাস্তবায়ন করব সেটার দিকে আমাদের মনোযোগী হতে হবে, আমাদের কাজ করতে হবে। দ্যাটস ওয়াই ওনার স্লোগান হচ্ছে করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। জি, ধন্যবাদ আপনাকে। আতিক মুজাহিদ, ওই আরও একবার ওই আগের ঘটনায় ফিরতে চাই। আসলে জামাতের সঙ্গে এনসিপি জোট করছে কি করছে না, আপনি বললেন যে এটা আসলে এখনো আলাপ আলোচনা চলছে, পরে জানা যাবে। কিন্তু এনসিপিরই মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের উনি বলেছেন যে জামাতের সঙ্গে এনসিপি জোট বাঁধছে এবং এনসিপির যেই ভিশন ছিল, অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের পর দেশকে নতুন করে গড়বার, নতুন বন্দোবস্তগুলি সব কিছুকে নতুন করে সাজিয়ে নেবার যেই ইচ্ছে তাদের ছিল, সেখান থেকে এনসিপি সরে এসেছে। এই অভিযোগ কতখানি সত্যি একটু জানাবেন। আমি আসলে কোনো ব্যক্তিকে নিয়ে বলতে চাই না, এটা ওভারঅলি কয়েকটা ন্যারেটিভ বাংলাদেশে ঘুরে আর কি। তার আগে আমি শেষ করতেছিলাম, আপনার সাথে কথা হচ্ছিল ব্যাকডোরে যে কোন কোন মিডিয়াগুলো এক্সাজারেশন করেছে। আমি বলেছিলাম যে সাপোজ এক্সাম্পল নিউজ 24 কথা বলতেছি, 71, ইস্টার্ন নিউজ, বাংলা ভিশন সহকারে অধিকাংশ টেলিভিশনকে এবং বিটিভিকেও আমি বলবো যে যেখানে খুবই ইমোশনালি কথা বলছে, এই মুহূর্তে নামলেন উনি, মানে এমন একটা স্লোগান স্টাইলে ওনার একদমই মনে হচ্ছে যে উনি দলীয়ভাবে বলতেছেন, এরকম একটা অবস্থা। তো সেটা ছিল, এটা জাস্ট একটু বললাম যে অনেক মিডিয়া আজকে এক্সাজারেশন করেছে, যেটা আসলে কাম্য ছিল না, মিডিয়ার একটা স্বতন্ত্র থাকা উচিত ছিল। আচ্ছা, 2 নম্বর যেটা বলতেছিলেন যে আব্দুল কাদের বা আমাদের সাবেক একজন সমন্বয়ক, ডেফিনেটলি তাকে রেসপেক্ট করি আমরা। তার আন্দোলনের সময় খুবই ক্রিটিক্যাল টাইমে ওরা 6 জন হাল ধরে আমাদেরকে জুলাই অভ্যুত্থানে হেল্প করেছিল এবং আমাদেরকে সাহসী ভূমিকা অবশ্যই সেলিউট। কিন্তু আপনি দেখবেন যে পৃথিবীর সব কিছু ইন্টারেস্ট বেসড, পলিটিক্স ইজ বেসিক্যালি ইজ ইন্টারেস্ট বেসড, হ্যাঁ, অ্যান্ড আউট অফ নেগোসিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট। আপনার সিচুয়েশন বুঝে বুঝে সিদ্ধান্ত নিতে হয় পার্টির স্থান। একটা পার্টি করলে পার্টির কিছু বেনিফিট দেখে, অবস্থান বুঝে ডিসিশন নেয়। কিন্তু একটা পার্টি যখন নিজেই থাকতে পারে তখন তো অন্য কারো কাছে যাওয়ার কথা না। তার মানে পার্টি অ্যানালাইসিস করে, পার্টির 3টা বডি আছে, একটা আছে আমরা বলি পিসি, পলিটিক্যাল কাউন্সিল, দ্য হায়ার বডি, 10 পিপল আছেন আমাদের ইলেক্টেড। এরপরে আমাদের একটা ইসি এক্সিকিউটিভ কাউন্সিল আছেন, যে নির্বাহী পরিষদ আছেন প্রায় আমাদের 60 জনের মতো। এরপরে একটা জেনারেল বডি আছে। সো একটা জিনিস করে ডিসিশন নেওয়ার আগে ও যেটা কথা বলছে, একটা ওই রকম ন্যারেটিভ তো আমাদের পার্টির অনেকেই, আমাদের যখন ডিবেট ইন্টারনাল তখন তো হয়েছে যে এটা কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, কেন যাব, ওই দলের তো এমনি ব্যাগেজ আছে, বিএনপিরও ব্যাগেজ আছে। তাহলে এই যে ব্যাগেজ থাকা সত্ত্বেও তাহলে আমরা আসলে কোনটাকে আমরা নিব, কোনটাকে নিব না, তো এইগুলো অ্যানালাইসিস করে নেওয়া হয়। সুতরাং তার একটা আন্ডারস্ট্যান্ডিং, সে তো আমাদের না এনসিপিতে আছে নাকি আমাদের যে ছাত্র সংগঠন ছাত্র শক্তি সেটাতে আছে। আমি বলবো উনি আউটসাইডার হিসেবে একটা অপিনিয়ন দিয়েছে এনসিপির। এখন জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে উনি কী বলতে সেটা তো আমরা বুঝতে পারতেছি না। তাহলে ওনার জুলাইয়ের আকাঙ্ক্ষা কি সেটা উনি ব্যাখ্যা করুক। আর উনি কেন মনে করতেছে, উনি তো নিজে বলতেছে তাহলে বিএনপির সাথে গেলে আবার ভালো বলতেছে। তাহলে একই ব্যক্তি বিএনপির সাথে গেলে ভালো, জামাত বা অন্য ইসলামিক জোটে বা অন্য সাধারণ থাকলে খারাপ, তাহলে ওনার এত ইন্টারেস্টটা কিসে? তাহলে পার্টিতে আসুক, পার্টিতে এসে কথা বলুক যে এই পার্টি এইভাবে করা ঠিক হচ্ছে না। তো বাইরে থেকে ওয়েলউইশার হলে বলতে পারতেন যে পার্টিটা এইভাবে হলে তো ভালো হতো, আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আপনারা দেখতে পারেন। সো এই জন্য ওনার আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে যাবে ফুল পার্টিতে, তার মানে যে জুলাইয়ের আরও তো অভ্যুত্থানের শক্তি আমাদের সবাই আছে আমাদের সাথে। সো পার্টি যেটা করতেছে নাহিদ ইসলাম বুঝে শুনেই চিন্তা করে করতেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক দেখছিলেন নতুন বাংলাদেশের আয়োজন। আগামীকাল আবারও নতুন কোনো আলোচনার বিষয় নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজ।